আজই হচ্ছে এসআইআর এর শুনানির শেষ দিন, আর এখনো পর্যন্ত গড়হাজির ভোটারের সংখ্যা কতটা সেই পরিসংখ্যানও সামনে আসছে নির্বাচন কমিশন সূত্রে। যেটা জানা যাচ্ছে মোট 5,33,000 ভোটার গড়হাজির। এর মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণ কলকাতায় গড়হাজিরের সংখ্যাও জানাচ্ছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাবেন রুমা পাল, এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, সেক্ষেত্রে মোট গড়হাজির ভোটারের সংখ্যা কতটা এবং গড়হাজির ভোটারদের ক্ষেত্রে কি করতে চলেছে নির্বাচন কমিশন, সে বিষয়ে বা কি খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? দেখো, জানিয়ে রাখি যে কাল পর্যন্ত 6,25,000 ছিল যারা শুনানিতে অংশগ্রহণ করেনি, কিন্তু আজকে দুপুর দুটোয় সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 5,33,000-এ। এবার উত্তর 24 পরগনায় সেটা সংখ্যাটা বেশি, যেমন 1,38,000 শুনানিতে অংশগ্রহণ করেননি। দক্ষিণ 24 পরগনায় 46,000, দক্ষিণ কলকাতায় এখনো পর্যন্ত যা পাওয়া খবর যাচ্ছে সেটা হচ্ছে 22,000, এবং উত্তর কলকাতায় 2,000-এর মতো, এবং কালিম্পংয়ে 440 জন মাত্র। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখনো শুনানি একদম আজকে শেষ তারিখ ছিল, এবং সেক্ষেত্রে 5,33,000 কিন্তু শুনানিতে অংশগ্রহণ করলেন না। অর্থাৎ তারা আসেননি, তারা নিখোঁজ, অথবা তাদের যেখানে তাদের অ্যাড্রেস রয়েছে সেখানে তারা নেই। সেক্ষেত্রে কমিশন আগে জানিয়েছিল তারা কি কারণ এরা কিন্তু যদি শুনানিতে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু বাদের তালিকায় থাকবে। সেক্ষেত্রে কমিশন তাদের ওখানে অবশ্যই সংশ্লিষ্ট অ্যাড্রেসে জানিয়ে দেবে যে তারা কি কারণে বাদ করছে, এমনটা তারা জানিয়েছিলেন কমিশন। তবে এই মুহূর্তে শুনানি যেহেতু একদম শেষ তারিখ আজকে, 5,33,000 কিন্তু শুনানিতে এখনো পর্যন্ত অংশগ্রহণ করেনি, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা তোমাকে। এসআইআর শুনানির আজই ছিল শেষ দিন, আর এই এসআইআর শুনানি প্রসঙ্গে কি বলেছেন শুভেন্দু অধিকারী এবং অরূপ চক্রবর্তী, পরপর শোনাব। যত শুনানি শেষের পথে, কিন্তু সময় আছে। আসল যে কাজটা সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা যেখানে ডাউটফুল হচ্ছে, রেড ফ্ল্যাগ লাগাচ্ছেন, তারা অ্যাডভাইসার দিচ্ছেন। ওটা আপনাদের একটা চ্যানেল দেখিয়েছেন না যে মুখ্যমন্ত্রীরও জয় হয়েছে, মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করতে পারবেন না। এটা কোনোদিন ছিলই না। আরপি অ্যাক্টে পরিষ্কার কথা, দুটো কলম আছে, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে অ্যাকসেপ্ট লিখবেন অথবা রিজেক্ট লিখবেন, তিনটে অপশান নেই, এবং এই পাওয়ারটা দেওয়া আছে ইআরওকে। এবং আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিইও অর্থাৎ ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। দুজন ইআরওকে দিয়ে তো রাজ্যের 80,000 বুথকে আইডেন্টিফাই করা সম্ভব না। একজন বা দুজন ইআরওর কাজে যদি কোথাও হিউম্যান এরার থেকে থাকে, নিশ্চয়ই সেটা পর্যালোচনা করুক না, বারণ কি করেছে। কিন্তু আজকে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে প্রায় 24.5 লক্ষ হচ্ছে ডেড ভোটার। ইন্টারেস্টিং, যতজনকে ডেড দেখানো হচ্ছে তার মধ্যে অনেকে জীবিত, এবং তারা দিল্লিতে যখন নির্বাচন কমিশনের কাছে যেতে যাচ্ছেন, নির্বাচন কমিশনের কাছে যাতে তারা যেতে না পারেন, সংবাদ মাধ্যম যাতে খবর করতে না পারে, তার জন্য দিল্লি পুলিশ গিয়ে বঙ্গভবন ঘিরে যাচ্ছে। এই যে অসভ্য ম্যাল প্র্যাকটিস, বিহারের বুকেও তাই করেছে, বাংলার বুকেও তাই করতে চলেছে। আমরা তো বলছি যারা জেনুইন ডেড ভোটার বাদ যাক, যারা শিফটেড, ডিলিটেড, ট্রান্সফার চলে যাক, আমাদের দেখার দরকার নেই। তারা যদি মনে করেন তারা ভোটারে এলিজিবল, তারা আবেদন করবেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এই যে মানুষকে অসভ্যতার মতো লাইনে দাঁড় করতে বাধ্য করা, বিজেপি ওদের মদত দিচ্ছে। যারা হয়রানির লাইনে দাঁড় করিয়েছে, ভোটের লাইনে বাংলার মানুষ বিজেপি আর নির্বাচন কমিশনকে ওই জবাবটা দেবে। এখানে কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু নেই। এখনো ওলা ড্রেন দেখতে পাবেন, মাছি উঠছে। এই তো উন্নয়ন। ন্যাশনাল প্রজেক্ট ওদের টাকা আছে, বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই। সবার সেটিং আছে, টিএমসি বিজেপি ও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই। নমস্কার। নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি। আমিও ঘুরবো, আপনাদেরও ঘোরাবো, আর বোঝার চেষ্টা করব ভোটের হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে। ওভারঅল দারুণ কাজ হয়েছে। এই 10-এর মধ্যে আমি 1 নম্বর আমি দেবো না। আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই। যেটা দরকার সেটা আমাদের পাই। যতটুকু চাহিদা তার থেকে বেশিই পাচ্ছি। অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, ভাবতে বাধ্য করাচ্ছে। দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দমদমে মোট 3টি পুরসভা আছে, উত্তর দমদম পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা। এর মধ্যে দমদম পুরসভার মোট 22টি ওয়ার্ড, আর দক্ষিণ দমদম পুরসভার 1 থেকে 17 নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভা কেন্দ্র।
গলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আগে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ। রাস্তাঘাটে তো প্রচুর ক্লেম আছে। রাস্তা কোনো খানাখন্দ নেই, প্রচুর খারাপ অবস্থা। অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দমদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায়। বৃষ্টির উইদিন 10 মিনিটসের মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায়। হাঁটু পর্যন্ত জল থাকেই। একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টও হয়েছে। খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয়। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না। নিকাশি ক্ষেত্রে তো এখন আর জল জমে না এখানে। বর্ষাকালে আগে বন্যা হতো। গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে, গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে। রাস্তা দু একটা জায়গায় খারাপ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার টাকা এসে গেছে, পথশ্রী কাজ শুরু হয়ে গেছে। আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, এমপি সবাইকে জানানো হয়েছে। বিগত 15 বছর ধরে সেই কোনো সুরাহা আমরা আজ পর্যন্ত পাইনি। প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী তো, ওনার এই কনস্টিটুয়েন্সির মধ্যে এরকম অজস্র উদাহরণ আছে, প্রায় দুর্নীতির চূড়াতে বসে আছেন উনি। দুর্নীতি একটা রাজনৈতিক শব্দ। বিজেপিতে থাকলে যতক্ষণ বিরোধী দলে আছে সে দুর্নীতিগ্রস্ত। যে মুহূর্তে জামা পাল্টে বা জার্সি পাল্টে সে বিজেপিতে চলে যাচ্ছে, সে মুহূর্তে সাধু হয়ে যাচ্ছে। দলটা করেছে পয়সা তুলতে, ফ্ল্যাট করতে গিয়ে টাকা, পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা। এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বাইনারির মধ্যে দিয়ে। এই বাইনারিটার অবসান হতে চলছে 26 সালের ভোটের মধ্যে দিয়ে। দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইতিহাস বলছে 1951 সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস। মোট 10টি নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল। তারপর 2001-এ অরুণাভ ঘোষ প্রথমবার তৃণমূলকে এই কেন্দ্র থেকে জয়ের স্বাদ এনে দেয়। 2011, 2016 এবং 2021 এই 3টি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য বসু। এখানে জল নিয়ে প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি, আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয়। এত ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই। এখানে জলা জমির ভরাট করে কোনো বিল্ডিং হয়েছে বলে আমি আমার এই 60 বছর বয়সে দেখিনি। একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া, মাঝখানে জায়গা ছান নেই, অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই। এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হবে, ডিমোলিশন অর্ডার কোর্ট করছে। এরা মিউনিসিপ্যালিটি বসে বোর্ড মিটিংয়ে ঠিক করছে ওর কার্নিস ভেঙে দিলেই হবে, কিন্তু কোর্ট তো ডিমোলিশনের অর্ডার বলেছে। একটা ফ্ল্যাটে যদি আগুন লাগে থাকবে এই অঞ্চলগুলো, কিচ্ছু থাকবে না। জলজমি বোঝানোর চেষ্টা মাঝে মাঝে হয়, পুলিশ প্রশাসন সতর্ক থাকে, আমরা সতর্ক থাকি, আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে, সেটা বন্ধ করাও হয়। গোটা পশ্চিমবাংলার মতো দমদম অতলে তলিয়ে গেছে। সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে। ডাক্তারবাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন, সরকারি শিক্ষা। মতিঝিল কমার্স কলেজ ব্যাংককে ভাড়া দিয়ে দিচ্ছে, ছাত্রছাত্রী নেই, ভাড়া দিচ্ছে। এখানে পাশে যে আইএলএস হসপিটাল আছে, নার্সিংহোম আছে, সেখানে কোনো বেড নেই। সরকারি হাসপাতালগুলোর অবস্থা তো একদমই খারাপ। স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। লোকে তো এখন বলছে সবকটা চোর, মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেই। ওটা রাজত্বটা ক্রিমিনালদের হাতে বাত্যবাবুরা তুলে দিয়েছেন। 2026-এর নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাবব। 100 দিনের টাকা দেয়নি, কাজের টাকা দেয়নি, এনার্জিএসের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, সমস্ত টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে। এত মিথ্যে বললে 18 থেকে 12 হয়েছে, এখন 50-এ আটকে আছে, আস্তে আস্তে 25-ও হয়ে যেতে পারে। এত মিথ্যে বলা ভালো নয়। দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত, চষে ফেলেও দম এখনো কিন্তু ফুরোয়নি। তবে সময় তো ফুরিয়ে গেছে। আজ এখানেই আমার সফর শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।